আচ্ছা, আমাদের আজকে সেকেন্ড পার্টটা থেকে শুরু হবে। কিন্তু কাব্যের রস আস্বাদনে কোন সূত্রের সাহায্য একান্তভাবে গ্রহণ করা বিড়ম্বনা বই আর কি। অতএব নিঃসঙ্গতা, বিরহ ইত্যাদি করা থাকুক, অন্যান্য বহু ভাবের কবিতাও প্রবাহিনী, গীতিমালিকা প্রভৃতি গ্রন্থে স্থান পেয়েছে, যেমন প্রেমের কবিতা। এবারে আসি, এটা হচ্ছে কাব্যগীতি থেকে নেওয়া হয়েছে, কাব্যগীতির প্রেম পর্যায়ের কবিতা, এই গান আর কি। ঠিক আছে। অলোকে কুসুম না দিও, শুধু শিথিল কবরে বাঁধিও, মানে খোপা। কাজল বিহীন সজল নয়নে, হৃদয় দুয়ারে ঘা দিও, মানে প্রেমে যে আঘাত আছে তার কথা বলা হচ্ছে। মানে তুমি কিছু দিতে না পেরো, শুধু আঘাত দিও, মূল বিষয়টা হলো এটাই। আকুল আঁচলে পথিক চরণে, মানে প্রেমের যে অভিমান সেটা এই গানের মাধ্যমে বা কবিতার মাধ্যমে ব্যক্ত হয়েছে। আকুল আঁচলে পথিক চরণে, মরণের ফাঁদ ফাঁদিও, না করিয়া বাদ মনে যাহা সাধ, নিদয়া নীরবে সাধিও। এসো এসো বিনা ভূষণেই, দোষ নেই তাহে দোষ নেই, যে আসে আসুক ওই তব রূপ, অযতন ছাদে ছাদিও, শুধু হাসি খানি আঁখি কোণে হানি, উতলা হৃদয়ে ধাঁধিও। আচ্ছা, এখানে এই কবিতাটির মধ্যে যেটা বললাম প্রেম পর্যায়, কিন্তু একটা গান বা কবিতা যাই বলো না কেন, এটার মধ্যে একটা অভিমান স্পষ্ট, অভিমান স্পষ্ট। আবার আমরা এর পরেই যেটা দেখবো, এখানে দুটো পরপর গান রয়েছে, দুটো পরপর গান রয়েছে। আর একটা হচ্ছে নিশি না পোহাতে, এরপর যেটা রয়েছে নিশি না পোহাতে জীবন প্রদীপ, এটাও কাব্যগীতির গান। নিশি না পোহাতে জীবন, জীবন প্রদীপ জ্বালাইয়া যাও প্রিয়া, তোমার অনল দিয়া, কবে যাবে তুমি সম্মুখের পথে, দীপ্ত শিখাটি বাহি, আছি তাই পথ চাহি, পুরিবে বলিয়া রয়েছে আশায় আমার নীরব হিয়া, আপন আধার নিয়া। এই প্রত্যেকটা গানের প্রিয়া, আগেই বলেছি এটাও কিন্তু কাব্যগীতি প্রেম পর্যায়ের, কাব্যগীতি থেকে নেওয়া হয়েছে। একই, আমরা যদি গীতবিতান দেখি, গীতবিতানে এই দুটো গানই পরপর রয়েছে, গীতবিতানের দুটি গানই পরপর রয়েছে। এইটা 125 নম্বর, 125 সংখ্যক গান। আর এই অলোকে কুসুম না দিও, এটা 126 সংখ্যক। এর মূল বিষয়টা হচ্ছে অভিমান। এখানে বলছে কিন্তু এইসব গানের ক্রিয়া আর সুফি কবিদের মাসুক বিলাভেড হয়তো একই দেশের মোহিনী। প্রবাহিনীর একটি কবিতায় প্রকাশভঙ্গির সৌন্দর্য অত্যদ্ভুত, চিন্তাধারা সুপরিচিত, কিন্তু নূতন প্রকাশ ভঙ্গিমার জন্য এ কত নূতন। অর্থাৎ আমরা যে প্রেম বুঝি এখানে সেই প্রেম নয়, এখানে প্রেম বলতে একটা আধ্যাত্মিকতা রয়েছে, যে সুফি মনোভাব, সুফি কবিদের মাসুক যেটাকে বলা হচ্ছে মাসুক। এই মাসুক শব্দটা হচ্ছে যেখানে আমরা বলতে পারি যে একটা সৌন্দর্য, অর্থাৎ এই মাসুক হচ্ছে যেখানে অধ্যাত্ম চেতনা, প্রেমের সঙ্গে অধ্যাত্ম চেতনা, বিরহ, এই বিষয়গুলোর মধ্যে কিন্তু একটা স্থান রয়েছে। মাসুক কথার অর্থটা হচ্ছে
যে এটা একটা ইসলামীয় পরিভাষা, প্রেমিকের উদ্দেশ্যে, যে ভালোবাসার যে মানুষ তার উদ্দেশ্যে বলা হয়েছে মাসুক। এটা ইসলামীয় পরিভাষায় এই যে সুফি, এই জন্য সুফি কবিদের নামটা এসেছে। ইসলামীয় পরিভাষায় এটা হচ্ছে প্রেমিক। এটা হচ্ছে প্রেমিক। আর এরপরে আবার আমরা যে গানটা দেখব সেটা হচ্ছে মাটির বুকে, মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে। আর এই পুরো রবীন্দ্রনাথের গান প্রবন্ধে যে যে বিষয়ের প্রতি গানগুলো লেখা হয়েছে, প্রত্যেকটা বিষয়ে, যেমন কোথাও নিঃসঙ্গতা, গতকাল আমরা পড়েছি আগের দিনকে, তারপরে হচ্ছে যে যে আজকে আমরা পড়ছি প্রেম, কোথাও হচ্ছে প্রেমের প্রতি বা অধ্যাত্মবাদ, কোথাও হচ্ছে আহ কোথাও হচ্ছে অধ্যাত্মবাদ, তারপরে হচ্ছে কোথাও হচ্ছে অধ্যাত্মবাদ রয়েছে, কোথাও হচ্ছে পূজা পর্যায়ের কথা রয়েছে। আবার যেমন আমরা জানি যে পরের যে গানটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্বরবিতান। স্বরবিতানের দ্বিতীয় খণ্ডে এই গানটা আছে, মাটির বুকের মাঝে বন্দি যে জল। ঠিক আছে, এটা স্বরবিতানের। তাহলে কোন গানে আমরা কোন অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু এটা একটা বিচিত্র পর্যায়ের গান। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, এটা একটা বিচিত্র পর্যায়ের গান। মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে, কবে কাটিয়ে বাঁধন পালিয়ে যখন যায় সে দূরে আকাশ পুড়ে গো। অর্থাৎ কেউ কোনো কিছুর মধ্যে বন্দি থাকতে চাইছে না, এটা বিচিত্র পর্যায়ের গান। বিচিত্র পর্যায়ের গান এটা, এটা বললাম স্বরবিতান দ্বিতীয় খণ্ডে রয়েছে। আচ্ছা, এটা হলো, তাহলে এখানে বলতে চাইছে যে কোথাও কোথাও আটকে না থাকার কথা, কারোর সঙ্গে কোথাও বন্দি না থাকার কথা বলা হয়েছে। কবে কাটিয়ে বাঁধন পালিয়ে যখন যায় সে দূরে আকাশ পুড়ে গো, তখন কাজল মেঘের সজল ছায়া শূন্যে আঁকে, সুদূর শূন্যে আঁকে, মাটি পায় না, পায় না, পায় না তাকে, শেষে বজ্র তারে বাজায় ব্যথা বহ্নি জ্বালায়, ঝঞ্ঝা তারে দিক বিদিকে কাঁদিয়ে যায়। অর্থাৎ যখন সে কোনো কিছুর সঙ্গে বন্দি থাকতে চাইছে না, বা মানুষের সঙ্গে যে একটা সে কোথাও আটকে থাকতে চাইছে না, বহ্নি জ্বালা যেটা, ঠিক আছে, অর্থাৎ চতুর্দিকে তার যে আঘাত সেটার কথা বলা হয়েছে, তখন কাছের ধন যে দূরের থেকে কাছে আসে বুকের পাশে, তখন চোখের জলে নামে সে যে চোখের জলে ডাকে, আকুল চোখের জলের ডাকে, মাটি পায়রে পায়রে মাটি পায়রে তাকে। এখানে একদিকে মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয়ে পড়ে, সে তখন তার কাছের, সে যেটা চেনা জায়গা সেখানে সে ফিরে আসতে চায়। সে তার কাজের জন্য যতই সে দূরে যাক না কেন, যখন একটা টান তার মাতৃভূমির প্রতি তার থাকেই। এটা হচ্ছে একটা বিচিত্র ভাব এই গানটা রয়েছে। এই গানগুলোতে কিন্তু একটি খুব চোখে পড়বার মতো ব্যাপার এই যে, যে মাটির প্রেমিক রবীন্দ্রনাথ এত বেশি একান্ত ভাবে সেই মাটির মহিমা সম্বন্ধে গান তার খুব কম। এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়, অথবা
যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আচ্ছা, এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটা যেদিন হয়েছে, এখানে উনি তো কোর্টে লিখেছেন, এটা শব্দটা অ্যাকচুয়ালি যখন, গানে আছে যখন, ঠিক আছে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে প্রভৃতি মাটির মহিমা জ্ঞাপক কয়েকটি সুন্দর কবিতা এইসব সংগ্রহ আছে, কিন্তু তার সংখ্যা খুব কম। কেউ কেউ বলতে পারেন ঋতু সম্বন্ধ তার যে অজস্র গান, যে সপ্ত মাটিরই মহিমার গান, কিন্তু বাস্তবিক হয়তো তা নয়। ঋতুর যত সমারোহ সে মাটিরই সমারোহ, একথা কবি ভালো করেই জানেন। অর্থাৎ তিনি তার দেশাত্মবোধ, তিনি যেখানে বসবাস করেন তার কথা বলেছেন, যে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না। তখন কবি কল্পনা করছেন যে যখন তিনি থাকবেন না তখন কি হতে পারে এই জায়গাগুলো। প্রবাহিনীর পূজা বিভাগের কবিতাগুলোর চাইতে গীতিমাল্যের অনেক কবিতা আমাদের ভালো লাগে বেশি। পূজার ভাবটি যে সেখানে যেন আরো নিবিড়। তবু এ বিভাগেও কয়েকটি ভারী সুন্দর কবিতা আছে। তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন, নাইবা তোমার থাকলো প্রয়োজন। যখন তোমার পেলেম দেখা অন্ধকারে একা একা, ফিরতে ছিল বিজন গভীর বন। ঠিক আছে, ওই আগেরটা যেটা বললাম ওটা কিন্তু ঠিক করে নেবে। ওই যখন অ্যাকচুয়ালি গানটা এখানে ঠিক করার দরকার নেই, জাস্ট বলে দিলাম। তো সব ম্যাম সময় পেলম, যখন তোমার পেলম দেখা, যখন তোমার অ্যাকচুয়ালি পেলম না, কথাটা পেলেম, পেলেম হবে। আর আমি একবার তবু দেখে নিই, পেলেম হবে ওটা। আমার যতটুকু মনে হচ্ছে পেলেমই জানি। এটা গীতিবিথিকার গান, ঠিক আছে, গীতিবিথিকার গান। তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন, এটা পূজা পর্যায়ের গান, গীতিবিথিকার। ওই গীতিমালিকা যেটা বলেছে ওটা। পেলেম বললাম না, পেলেম দেখায়। অন্ধকারে একা একা ফিরতে ছিলে হবে বিজন গভীর বন। ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে। অর্থাৎ প্রেমিকার উদ্দেশ্যে বা ঈশ্বরের মানে না চাইতেও তাকে, তার হয়তো প্রয়োজন নেই, তবুও তাকে কিছু দেবার মন অনেক সময় করে। ঠিক আছে, বাতি জ্বালাই তোমার পথে, নাইবা তোমার থাকলো প্রয়োজন। দেখেছিলেম হাটের লোকে তোমারে দেয় গালি। এটা কিন্তু একটাই চলছে, এটা আলাদা নয়, কিন্তু এটাই চলছে কন্টিনিউ। পূজা পর্যায়ের গান এটা। বলছি ম্যাম আগের টপিক গুলো এই প্লে লিস্টে একটু দিয়ে দেবেন। আগের টপিক গুলো কোনটা? হ্যাঁ মানে এই যে নজরুলের কবিতাটা, তারপরে ফাউস্ট প্রবন্ধটা, প্লে লিস্টে মানে আছে, ওখানে, আমি তো দিয়ে দিয়েছি, তো নেই? না ওখানে তো পাচ্ছি না, ওই কটা খালি ভিডিওই তো দেখাচ্ছে। ওই আগের যে ভিডিও 25টা, ওই 25টা ভিডিওই দেখাচ্ছে। তাই? আচ্ছা, হুম, ঠিক একবার আছে। আপনি একবার দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে, আমি আজকে রাত্রিবেলায় আমি প্লে লিস্ট থেকে শেয়ার করে দেবো, তাহলে হয়তো পেয়ে যাবে। ঠিক আছে, দেখে নিচ্ছি। আচ্ছা। দেখেছিলাম হাটের লোকে তোমারে দেয় গালি, গায়ে তোমার ছড়ায় ধুলাবালি। অপমানের পথের মাঝে তোমার বিনা নিত্য বাজে, আপন সুরে আপনি নিমগ্ন। ইচ্ছা ছিল বরণমালা পরাই তোমার গলে, নাইবা তোমার থাকলো প্রয়োজন। অর্থাৎ এখানে প্রেমিক বা প্রেমিকা কারোর একজনের প্রয়োজন নেই তার কিছু, তবু তার ভালোবাসার মানুষ তাকে
সেটা মানে দিতে চেয়েছে। বলতে চাইছে যে বাইরের লোক যখন তাকে গালিও দিচ্ছে তখনও সে তার পাশে রয়েছে, অপমানের সময়ও সে তার পাশে রয়েছে। তার যে সবসময় ইচ্ছে ছিল যে বরণমালা মানে সে সবসময় জয়ী হোক, এটাই তার কাছের মানুষ বা ভালোবাসার মানুষের এটাই প্রয়োজন ছিল। দলে দলে আসে লোকে রচে তোমার স্তব। তোমার স্তব মানে হচ্ছে যে তোমার যারা লোকে দলে দলে আসে যারা তোমার প্রশংসা করে, স্তব মিন্স প্রশংসা করা, নানা ভাষায় নানান কলরব। ভিক্ষা লাগি তোমার দ্বারে আঘাত করে বাড়ি বাড়ি, কত যে সাপ কত যে ক্রন্দন, ইচ্ছা ছিল বিনা পণে আপনাকে দি পাই, নাইবা তোমার থাকলো প্রয়োজন। বলছে তোমার যা কিছু আছে সেটা মানে তার প্রেমিকা বা তার ভালোবাসার মানুষ সেটা নিজে নিয়ে নিয়ে নিতে চেয়েছে। কত আঘাত, ভিক্ষা লাগি তোমার দ্বারে আঘাত করে বাড়ি বাড়ি, কত যে সাপ কত যে ক্রন্দন, বিনা পণে আপনাকে দি পায়ে, নাইবা তোমার থাকলো প্রয়োজন। নিজে নিয়ে নিতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এই অবধি গানটা মনে থাকে যেন। আর একটা হলো তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই। আচ্ছা, এটা হচ্ছে তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই, ভুলেই যে যাই কতই কি চাই, দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই। সেসব চাওয়া সুখে দুঃখে ভেসে বেড়ায় কেবল মুখে গভীর বুকে, যে চাওয়াটি গোপন তাহার কথা যে নাই। এটা কিন্তু এটা হচ্ছে একটা কবিতা না, এটাও গান, এটা গীত। এটা হচ্ছে গীতিবীথিকার গান। এটাও গীতিবীথিকার গান, ঠিক আছে। এটাও গীতিবীথিকার গান, কিন্তু এটাও হচ্ছে এটাও কিন্তু পূজা পর্যায়ের, এটাও হচ্ছে পূজা পর্যায়ের। ভালোবাসার মানুষ সে আসতে চাইছে, বা আমরা এটাকে যেহেতু পূজা পর্যায়ের গান, আমরা যদি এটাকে ঈশ্বর মানে ঈশ্বরের প্রতি আমার মানে মানুষের যে অনুভূতি ব্যক্ত হয়েছে তার নিরিখে তাকিয়ে যদি দেখি, তার নিরিখে যদি আমরা তাকিয়ে দেখি এটাকে, তাহলে যে আমরা নিজেরাই জানি না যে কেন বারবার আমরা ঈশ্বরের কাছে যাই, কতই চাই, দিনের শেষে ঘরে এসে বলছে লজ্জা পাই। অর্থাৎ এতই চাওয়া হয় যে মানুষ তাতে লজ্জা পায়, ভক্ত তার জন্য লজ্জা পায়। সেসব চাওয়া সুখে দুঃখে ভেসে বেড়ায় কেবল মুখে গভীর বুকে, যে চাওয়াটি গোপন তাহার কথা যে নাই, বাসনা সব বাঁধন যেন পুরীর গায়ে, ফেটে যাবে ঝরে যাবে দক্ষিণ বাই। অর্থাৎ এই যে চাওয়াটা রয়েছে, এই যে চাওয়াটা রয়েছে, সব চাওয়া আমরা আমরা অনুভূতিটা ব্যক্ত করতে পারি না, আমাদের কিছু চাওয়া ভিতরেই থেকে যায়। তো সেই কারণেই তো যেটা আমরা ব্যক্ত করতে চাই না আমরা সেটা বুঝিয়ে বলতেও পারি না অনেক সময়। ফেটে যাবে ঝরে যাবে দক্ষিণ ও বাই, একটি চাওয়া ভিতর হতে ফুটবে তোমার ভোর আলোতে, প্রাণের স্রোতে অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়ায়। একটি চাওয়া ভিতর হতে ফুটবে তোমার ভোর আলোতে, প্রাণের স্রোতে অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়ায়। এটা ঈশ্বরের প্রতি বলা হয়েছে ভক্তের। এবার এখানে কি বলা হচ্ছে দেখো, এটার আবার কি সমালোচনা দিয়েছেন দেখো। অদূত বলছেন যে এই সব গল্পের গানের অল্প কয়েকটিতে তত্ত্ব চিন্তা সুস্পষ্ট, কারণ অবশ্যই যেটা বললাম, যেটা যেহেতু ঈশ্বরের প্রতি ব্যক্ত হয়েছে, সেগুলোর আলোচনা এই সম্পর্কে না হওয়াই ভালো। মোটের উপর এইসব গান নিতান্তই ক্ষণিকার গান, এক একটি আদি অন্ত বিবর্জিত মুহূর্ত রূপে রসে
পরম ক্ষণের মতো চিকমিক করে ওঠে কোনো অতলে গিয়ে জমছে। কবির সেই সব বিচিত্র ভাব মুহূর্তের বিস্তারিত আলোচনা এক অসম্ভব ব্যাপার। দুটোতেই তত্ত্ব রয়েছে। কেন তত্ত্বের কথা বলা হয়েছে? একটা তো ঈশ্বরের প্রতি ব্যক্ত হয়েছে, আর আগের যে গানটা ছিল যেখানে হচ্ছে যে তার ভালোবাসার মানুষের প্রয়োজন নেই বা ঈশ্বরের প্রয়োজন নেই, তবু আমরা তাকে দিচ্ছি, এই অর্থে ব্যক্ত হয়েছে। কবির যেটা বললাম এক অসম্ভব ব্যাপার, হয়তো তা অপ্রয়োজনীয়, কেননা সেসবের একান্ত প্রতীক্ষা রসিক পাঠকের অতন্দ্রিত রসবোধের। মাত্র দুটো কবিতা উদ্ধৃত হচ্ছে, যথাক্রমে তার নাম দেওয়া যেতে পারে অবসান আর সন্ধ্যাদ্বীপ। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। দুটো যে কবিতা এখানে ব্যক্ত হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে অবসান আর একটা হচ্ছে সন্ধ্যাদ্বীপ, যার মধ্যে একটা হচ্ছে কোথা হতে শুনতে যেন পাই, কোথা হতে শুনতে যেন পাই, কোথা হতে শুনতে যেন পাই, আকাশে আকাশে বলে যাই। কিন্তু এটা হলো নবগীতিকার প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। এটা নবগীতিকার প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু প্রেমেরই একটা কবিতা, মানে প্রেমেরই একটা গান, নবগীতিকা থেকে নেওয়া হয়েছে। কোথা হতে শুনতে যেন পাই, আকাশে আকাশে বলে যাই, পাতায় পাতায় ঘাসে ঘাসে জেগে ওঠে দীর্ঘশ্বাসে। হায় তারা নাই কতদিনের কত ব্যথা, হাওয়ায় ছড়ায় ব্যাকুলতা, চলে যাওয়ার পথ যেদিকে সেদিক পানে অনিমিখে, আজ ফিরে চাই ফিরে চাই। এটা হলো প্রেম পর্যায়ে। ম্যাম হ্যাঁ বলো বলো। ম্যাম বলছি যে যদি তাহলে বলে যে কোথা হতে শুনতে যেন পাই, হুম, আকাশ বলে যাই যাই, এটা কোন পর্যায়ে দিই? যদি অপশনে অবসান আর প্রেম দুটোই থাকে তাহলে কি করব? কারণ প্রাবন্ধিক তো আবার বলেছে যে অবসান। এখানে যদি এখানে এখানে বলা বলেছে যে এখানে নাম, এখানে পর্যায় বলেনি, পর্যায় একমাত্র রবীন্দ্রনাথই দিতে পারে। উনি বলেছেন এর নামটা, কবিতাটার নাম অবসান, তিনি এটা বলেছেন। বোঝা গেল? না ম্যাম, আমি সেটা বলছি না, উনি তো মানে সব জায়গাতেই সে আগে আগে বলে দিয়েছেন না এগুলো কিসের গান। এবার সেইভাবে দেখতে গেলে তো কিন্তু ওদের যদি দুটো পর্যায়ই ধরা দুটো হয়, কারণ দুটো বিষয় আলাদা। কবিতার নাম, কবিতা ম্যাম, উদ্ধৃত হচ্ছে, তার নাম দেওয়া। বুঝতে পেরেছি, হুম, কিন্তু এর আগে তো প্রবাহিনীতে যে ৬টা ভাগ করেছে তার মধ্যে তো মানে মানে অবসান এই আছে। ভাগটা যেটা আছে সেখানে তো অবসান একটা পর্যায়ে আছে। হুম হ্যাঁ, এবারে উনি তারপরে পরপর সব পর্যায়গুলোর উপর লিখেছেন, ঠিক আছে? এবারে সেই ধরে যদি দেখতে যাই তাহলে অবসান একটা পর্যায়। হুম। হুম। আর এখানে প্রাবন্ধিক নিজেই বলছেন যে মাত্র দুটি কবিতা উদ্ধৃত করা হচ্ছে, যথাক্রমে তার নাম দেওয়া যেতে পারে অবসান, ঠিক আছে? এবার যদি প্রশ্নটা দেয় তখন কি আমরা তাহলে প্রেমই করবো তো, যদি না না যদি অবসান করব? প্রাবন্ধিকের যদি মতে থাকে অবসানই উত্তর হবে, রবীন্দ্রনাথের মতে তখন হবে না। কিন্তু আসল গানটা অবশ্যই প্রেম পর্যায়ে। কিন্তু সেটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অদূত কিন্তু নিচে লিখেছেন। যেমন সাপোজ এই যে এখানে তিনি লিখেছেন, এই আগের গানগুলোতে একটা যে তত্ত্ব চিন্তা রয়েছে, বা তার আগের গুলো দেখো লিখেছেন কোনটা মানে আধ্যাত্মিকতা রয়েছে, কোনটাতে প্রেম রয়েছে, লিখেছেন না, আমি তো দেখালাম সেগুলো। এই যে সাপোজ এই জায়গাটাতে, এই যে এটা যে একটা বিচিত্র এই যে পর্যায়টা, এটাতে কিন্তু তিনি নাম দেননি। প্রবাহিনীর এই জায়গাটাতে তিনি কিন্তু বলেছেন যে এখানে প্রেমিক রবীন্দ্রনাথ, বা এই যে যেমন বলেছেন তিনি তার দেশ সম্পর্কে, এই যে যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন, মাটি জ্ঞাপক, মানে তার দেশাত্মবোধ সম্পর্কে লেখা হয়েছে এই জায়গাটাতে, ঠিক আছে? এটা তো তিনি উল্লেখ করে দিয়েছেন, কিন্তু যেহেতু এইটাতে উল্লেখ করেছেন অবসান, তো অবসানে উত্তর, ঠিক আছে? বোঝাতে পারলাম পুরো ব্যাপারটা কি? হ্যাঁ ম্যাম, ওটাই বলতে চাইছিলাম। কিন্তু রবীন্দ্রনাথের মতে এটা প্রেম পর্যায়ে, যদি রবীন্দ্রনাথ দিত তাহলে হতো।
ম্যাম এতদিন তো এত গান দেখেছি ম্যাম, অবসান পর্যায়ে বলে কোনো গান কিন্তু দেখিনি। না, এটা তো রবীন্দ্রনাথ নিজে তো করে দিয়ে যাননি, এটা তো অদূত তার বক্তব্যটা এখানে দিয়েছেন। আর সরি, আরেকটা জিনিস যেটা বললাম যে অবসান পর্যায়ে নয়, যেটা হচ্ছে যে প্রবাহিনীতে প্রবাহিনীর যে গানগুলোকে ভাগ করা হয়েছে, এটা কিন্তু অদূত শুধুমাত্র করেননি, ওটা রবীন্দ্রনাথ নিজেই করে দিয়ে গেছেন। প্রত্যাশা, পূজা, অবসান, বিবিধ, ঋতুচক্র, গীতগান, এটা রবীন্দ্রনাথ নিজে করে দিয়ে গেছেন। এবার আমরা এটা, হ্যাঁ ম্যাম, অবসান পর্যায় নয়, অবসান বিভাগ। হ্যাঁ বিভাগ, সেটাই, এটা রবীন্দ্রনাথ হুম। নিজেই করে দিয়ে গেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা অদূত করেননি, অদূত রবীন্দ্রনাথের মতটাই নিয়েছেন, আর আমরা আমাদের সুবিধার্থে বা রবীন্দ্রনাথের এই পর্যায়গুলো অনুযায়ী ভাগ করি। আমরা যখন গান গাই, গায়করা সাধারণত এটা প্রবাহিনী নাকি নবগীতিকা এটা কি বলে, বলে না, তারা জাস্ট পর্যায়, এটা এই পর্যায়ের গান, কিন্তু এই পর্যায়ের মধ্যে এই বিভাগের মধ্যে পড়ে, তারা সেটা কিন্তু উল্লেখ করে না, করে কি, করে না। ম্যাম গানের পরীক্ষার যে সিলেবাস থাকে না, সেখানেও কিন্তু এইভাবে উল্লেখ থাকে না, না, শুধু ওটা পর্যায়গুলোই উল্লেখ থাকে। সম্পূর্ণ আলাদা। আর এখানে রবীন্দ্রনাথের তাত্ত্বিক দিক বা প্রাবন্ধিক রবীন্দ্রনাথের যে ম্যাম, বিষয়টা, সেটা অদূত তুলে ধরেছে। হ্যাঁ বল, বলো হ্যাঁ ম্যাম, কিন্তু এখান থেকে প্রশ্ন মানে এখান থেকে কিন্তু প্রশ্ন তুললে এরকম প্রশ্নই আসবে যে এগুলো কোন বিভাগের গান, প্রথম লাইন দুটো তুলে দিয়ে। আমি সেটা বলতে চাইছি, মানে কোন পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেটা বড় কথা নয়, কিন্তু এখান থেকে আমি এর আগে একটা পরীক্ষা দিলাম কিছুদিন আগেই, এই লাইনটা ছিল, অলোক কুসুম না দিও শুধু শীতল কবরী বাঁধিও, এটা কোন কিসের কবিতা, কোন পর্যায়ের কবিতা, এই প্রশ্নটা ছিল। এই পার্টিকুলার ওই ওটার উপরেই দেবে, তো ওখানে অপশন কি ছিল? হ্যাঁ ম্যাম, ওটা তো প্রেম ছিল, আমি প্রেমই করেছিলাম, আর ওটা লেখাও আছে যে প্রেমের কবিতা। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওটা তো মানে এখানে দেখুন অনেক ক্ষেত্রে আছে, যেমন নিঃসঙ্গতার যে গানগুলো আছে না, ওই তোমার সুরের ধারা, হুম, ওগুলো তো পূজা পর্যায়ের। হ্যাঁ, কিন্তু যদি অপশনে মানে নিঃসঙ্গতা থাকে তাহলে আমাদের তাহলে নিঃসঙ্গতাই নিঃসঙ্গতাই করতে লিখতে হবে, হবে। যেহেতু হ্যাঁ, হ্যাঁ, যেহেতু এটা প্রাবন্ধিক বলেছে, এখানে রবীন্দ্রনাথরা কি বলেছেন সেটা নিয়ে এগুলো হবে না, আমি এটা বলতে চাইছি। একদম একদম, হ্যাঁ। এখানে রবীন্দ্রনাথের কথাটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এটা অদূত যেভাবে সমালোচনা করেছেন সেটাই হবে উত্তর। প্রবন্ধটা হচ্ছে রবীন্দ্রনাথের গান, তিনি রবীন্দ্রনাথের মতটাকে নিয়েছেন কিন্তু নিজের ধারণাটা পোষণ করেছেন। বোঝাতে পারলাম? আচ্ছা, এতটা তো এগিয়ে গেল, আমাদের হচ্ছিল কোথায়? দেখা যাচ্ছে এবার? নেটটা কোনোভাবে ডাউন ছিল। আচ্ছা, তাহলে এই অবধি হয়েছে আমাদের। আচ্ছা, যেটা বললাম, আজ ফিরে চাই, ফিরে চাই, আজ ফিরে চাই, এটা না আজ ফিরে চাই হবে, ফিরে চাই, ফিরে চাই হবে, ঠিক আছে, এটা কি যে চাই নয়। আর পরেরটা, এটা কিন্তু একটা গান হলো, ঠিক আছে, আর পরেরটা হলো আমি সন্ধ্যা দ্বীপের শিখা, ওটা আলাদা, আলাদা একটা গান ওটা। আমি সন্ধ্যা দ্বীপের শিখা, ওটা গীতমালিকার 1 নম্বর খণ্ড থেকে নেওয়া হয়েছে। আমি সন্ধ্যা দ্বীপের শিখা, ওটা হলো বিচিত্র পর্যায়ের গান, ওটা বিচিত্র। আমি সন্ধ্যা দ্বীপের শিখা, অন্ধকারের ললাট মাঝে পরাণ রাজটিকা, এটা আলাদা। ওকে, এটা হলো বিচিত্র।
তার স্বপনে মোর আলোর পরশ জাগিয়ে দিল গোপন হরষ, অন্তরে তার রইল আমার প্রথম প্রেমের লিখা। আমার নির্জন উৎসবে অম্বরতল হয়নি উতল পাখির কলরবে, যখন তরুণ রবির চরণ লেগে নিখিল ভুবন উঠবে জেগে, তখন আমি মিলিয়ে যাব ক্ষণিক মরীচিকা। এই মরীচিকা পর্যন্ত হচ্ছে এটা শেষ হলো। ঠিক আছে, এক্ষেত্রে কি বলেছেন যে ঋতু বর্ণনার এই ভাব বৈচিত্র্য খুব স্পষ্ট। দেখো এখানে একটা জিনিস যে অদূত কিন্তু যে কোনো এতগুলো গান তিনি উল্লেখ করেছেন, এতগুলো, কিন্তু সব জায়গাতেই তিনি যেটা করেছেন সেটা হচ্ছে গানগুলো সম্পর্কে তিনি বলেছেন, কিন্তু সেটা যে খুব ডিটেলে বলেছেন এমনটা নয়। খুব ডিটেলে কি কোথাও বলেছেন? আমরা দেখতে পাচ্ছি খুব ডিটেলে বলেছেন এমনটা নয়। ঠিক আছে, কম কমই বলেছেন সেগুলো সম্পর্কে, গানগুলোই বরং বেশি উল্লেখ করেছেন। এতক্ষণ ধরে আমরা যে এই 2 নম্বর এটাই বলতে চাইছিলাম ম্যাম, গানের তো সমালোচনা কিছু সেরকম নেই, শুধু গানগুলোই তো তুলে দেওয়া রয়েছে। হ্যাঁ, কিন্তু তাহলেও হবে না, যেখানে যেখানে অদূত বক্তব্য রেখেছে সেখানে অদূতের মন্তব্যটাই আমাদের নিতে হবে। যেহেতু ওখানে বক্তব্য রেখেছে অবসান বলি, তো সেখানে তার মন্তব্যটাই নিতে হবে, এবং সেই জায়গা থেকেই প্রশ্ন হবে যেখানে তিনি বলেছেন। আমাদের মন গড়া তত্ত্ব লিখলে হবে না। ঠিক আছে, কিন্তু ম্যাম এই এত এত গান লেখার কি দরকার ছিল, আমি এটাই বুঝতে পারলাম না। হ্যাঁ সব লিখে দিয়েছে। তাই যে তিনি তাহলে গানগুলোকে ব্যাখ্যা করলেন না কেন? হ্যাঁ, যদি লিখবোই তাতে আমি একটা লিখবো, সেটা কি ব্যাখ্যা করতে পারতো? তা না করে সব তুলে দিয়েছে, মনেই থাকবে না এত। এটা একটু আলাদা, আবার কার সঙ্গে একটার সঙ্গে আরেকটাকে জুড়ে দিয়েছে স্বাভাবিকভাবেই এটাকে আলাদা করতে, আমি যার জন্য এখানে দাগ মেরে দিয়েছি। তোমাদেরকে বলে রাখছি যে যেখানে যেখানে নোটটার মধ্যে প্রিন্ট বের করেছো তো ওটাতে দাগ দিয়ে রাখবো যে এইখানে এটা শেষ, এই গানটা এখানে শেষ, পরের গানটা এখান থেকে শুরু, সেকেন্ড এটা হ্যাঁ অবশ্যই। ম্যাম, ওগুলো আমি করেছি, 1 2 করে লিখে নিয়েছি, হ্যাঁ, নাহলে বোঝাই যাচ্ছে না কোথা থেকে কোনটা আলাদা। এরকম ভাবে লিখে নাও, তাহলে সুবিধা হবে। এখানে হচ্ছে আমি সন্ধ্যা দ্বীপের শিখা অন্ধকারের ললাট মাঝে পরানু রাজ টিকা, এটা আলাদা, মানে মনোভাবটা অন্য আগেরটার থেকে। তার স্বপনে মোর আলোর পরশ জাগিয়ে দিল গোপন হরষ, অন্তরে তার রইল আমার প্রথম প্রেমের লিখা। তো এই জায়গাটা হচ্ছে প্রথম প্রেমের যে আমরা যে পূর্বরাগ বলি সেটা হলে আমাদের যে ধরনের অনুভূতি সৃষ্টি হয় সেটা খানিকটা। আবার আমার নির্জন উৎসবে অম্বরতল হয়নি উতল পাখির কলরবে, অর্থাৎ প্রেম এবং প্রকৃতি এখানে মিশেছে, যখন তরুণ রবির চরণ লেগে নিখিল ভুবন উঠবে জেগে, তখন আমি মিলিয়ে যাব ক্ষণিক মরীচিকা। এখানে তার ধরনটা অন্য, যখন কিছুটা প্রকৃতি চেতনা রয়েছে, যে তরুণ রবির চরণ লেগে নিখিল ভুবন উঠবে জেগে, তখন আমি মিলিয়ে যাব ক্ষণিক মরীচিকা। মরীচিকা যে হচ্ছে মানে এই যে সময়টা, মানে মানুষের যে শুভ সময় সেটা খুব স্বল্প সময়ের জন্য থাকে, সেটা অনেকক্ষণ অনেক থাকে না। তাই জন্য এখানে সেই পুরো বিষয়টার উপরে দৃষ্টি নিক্ষেপ করেছেন রবীন্দ্রনাথ, এবং সেটাকেই ওই জন্য তুলে ধরেছেন। এখানে কি বলেছেন, এখানে তিনি বলছেন যে এখানে ঋতু বর্ণনার এই ভাব বৈচিত্র্য, এই যে বৈচিত্র্য খুব স্পষ্ট। এবার 3 নম্বরে আমরা আসি, যেটা হচ্ছে তার ঋতু, বিভিন্ন ঋতু নিয়ে তিনি যেগুলো লিখেছেন। রবীন্দ্রনাথ বর্ষার কবি রূপে প্রসিদ্ধ। আমি আগেই বলেছিলাম আগের দিন ক্লাসে যে রবীন্দ্রনাথ দুটো ঋতুকে খুব বেশি পছন্দ করতেন, একটা হচ্ছে বর্ষা আর একটা হচ্ছে বসন্ত। এবং উনি যে কটা গান লিখে দিয়ে গেছিলেন তিনি ঋতুর সমস্ত গানগুলো লিখেছিলেন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতুকে কেন্দ্র করেই তিনি গান লিখেছেন, কিন্তু সব থেকে পপুলার হয়েছে বর্ষার গান। রবীন্দ্রনাথ বর্ষার কবি রূপে প্রসিদ্ধ, গ্রীষ্ম, শরৎ এবং বসন্ত বর্ণনায়ও তার কৃতিত্ব অসাধারণ। এখানে একটা কথা বলে রাখি যে এখানে শীত আর বসন্তের কথা নেই, তাহলে প্রশ্ন আসতে পারে এখানে কোন ঋতুর কথা অদূত তার প্রবন্ধে উল্লেখ করেননি, সেটা হচ্ছে শীত আর বসন্ত। দাগ দিয়ে রাখো বা লিখে রাখো।
এই গানগুলোতে ঋতু বর্ণনার যে বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষ্য করবার বস্তু সেটি হচ্ছে কবির নূতন ভঙ্গি ও বর্ণন ভঙ্গি। ঋতুর সহজ সরল বর্ণনা এসব আদৌ নয়, তার এই নূতন মনের উপরে ঋতুর বিভিন্ন রূপের ছায়াপাত প্রভাব কেমন হয়েছে এসব তারই বর্ণনা মুখ্যত। অথচ ঋতুর বিভিন্ন ভাবও ফুটেছে সুন্দর। নিদাগ সম্পর্কে দুটো কবিতা নেওয়া যাক। আচ্ছা, এখানে কি বলছে যে প্রথম যে গানটা আছে আমরা দেখে কি বুঝতে পারছি এটা কোন ঋতুর হতে পারে? হে তাপস তব শুষ্ক কঠোর। গ্রীষ্ম। গ্রীষ্মের, একদম। ম্যাম নিধাগ মানেও গ্রীষ্ম। হ্যাঁ, ওই কারণেই গ্রীষ্ম, নিদাগ। তো হে তাপস, যেমন আমরা একটা গান আছে যে দারুণ অগ্নি বাণী, এইগুলো বা এসো হে বৈশাখটা তো বুঝতে পারি, ওটা তো বৈশাখ মাসকে কি বলবো, খরবায়ু বয় বেগে। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা যেটা হচ্ছে প্রচন্ড যে প্রখর তেজ সেটার কথা বলা হয়েছে। হে তাপস তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে মন আজি মোর উদাস বিভোর কোন সে ভাবের বসে। তব পিঙ্গল জটা হানিছে দীপ্ত ছটা, তব দৃষ্টির বহ্নি বৃষ্টি অন্তরে গিয়ে পশে। বুঝি না কিছু না জানি মর্মে আমার মৌন তোমার কি বলে রুদ্রবাণী। আচ্ছা, এবার এই জায়গাটা একটা বিষয় বলবো যে এই যে ঋতু যে শুরু হচ্ছে, অর্থাৎ এগুলোকে এই যে ঋতুর যে বিভিন্ন শুরু হচ্ছে এগুলো কিন্তু অনেক জায়গায় প্রকৃতি পর্যায়ের মধ্যে বলা হয়েছে, ঠিক আছে? ওই কারণে প্রকৃতির কথাটা উঠে এসেছে এই জায়গায়, অনেক জায়গায় কিন্তু এটাকে মানে প্রকৃতি পর্যায়ের মধ্যে রবীন্দ্রনাথ এগুলোকে প্রকৃতি পর্যায়ে অন্তর্ভুক্ত করেছেন। এটা গ্রীষ্মের 22 সংখ্যক এটা হচ্ছে 22 সংখ্যক গানের মধ্যে পড়ছে। তো এখানে যেটা বলছে যে মর্মে আমার মৌন তোমার কি বলে রুদ্রবাণী দিগ দিগন্ত দহি দুঃসহ তাপবন্ধী, এই কথার কথা বলা হয়েছে। আচ্ছা, এটা ম্যাম কিসের 22 সংখ্যক বললেন? হ্যাঁ, কোন মানে কোন ইয়ে থেকে 22 সংখ্যক? প্রকৃতি 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 পর্যায়ের 22 সংখ্যক। ম্যাম প্রকৃতি পর্যায়ে কি গীতবিতান? হ্যাঁ, গীতবিতান বলে নয়, মানে এটা প্রকৃতি পর্যায়ের মধ্যেই পড়ছে। হ্যাঁ, গীতবিতানের 22 সংখ্যক। তব নিঃশ্বাস আমার বক্ষে রহি রহি নিঃশ্বাসে, সারা হয়ে এলে দিন, মানে দিন শেষে সন্ধ্যা মেঘের মায়ায় মায়ার মহিমা নিঃশেষে হবে লীন। দীপ্তি তোমার তবে শান্ত হইয়া রবে, তারায় তারায় নীরব মন্ত্রে ভরি দিবে শূন্য শীত। এখানে বিষয়টা হচ্ছে যে যতই গরমের দাবদাহ থাকুক না কেন দিন শেষে তবু প্রকৃতির কথা বলেছেন, যেখানে তারায় তারায় বা একটা সুন্দর মোহময় পরিবেশ বাতাস রয়েছে, যার ফলে অনেকটা এই তাপ যে বন্যি তার আমরা সেটাকে মানে কি বলবো প্রতিহত করতে পারি, সেটার কথাই বলা হচ্ছে। দিন শেষে আমাদের অনেক বেশি আরাম হবে, এটাই আর কি, ঠিক আছে? এই অবধি গানটা, এই অবধি গান। পরেরটা কিন্তু আবার আলাদা। পরেরটা হচ্ছে নাই রসনাই দারুণ দাহন বেলা। সবগুলো আলাদা আলাদা গান, আর এটা কিন্তু আলাদা আলাদা করেও নি বলেও নি। এটা হচ্ছে গীতমালিকার দুই নম্বর খণ্ডতে রয়েছে এই গানটা।
সেম এই যে নিদাঘের দারুণ দাহন বেলা জুটিতেই ফুটেছে, জুটিতেই মানে দুটোতে, দুটো কবিতা বা গানই, কিন্তু নূতন বর্ণনা ভঙ্গির জন্য শেষোক্ত কবিতাটি আমাদের স্পর্শ করে যেন বেশি। কেন বলেছে যে নাই রস নাই দারুণ দাহন বেলা, খেলো খেলো তব নীরব ভৈরব খেলা, যদি ঝরে পড়ে পড়ুক পাতা, ম্লান হয়ে যাক মালা গাথা, থাক জনহীন পথে পথে মরিচিকা জাল ফেলা, শুষ্ক ধুলায় খসে পড়া ফুলো দলে ঘূর্ণি আঁচল উড়াও আকাশ তলে, প্রাণ যদি করো মরু সম তবে তাই হোক হে নির্মম, তুমি একা আর আমি একা কঠোর মিলন মেলা। এই জন্যই এই যে লাইনটা শেষে আছে যে গ্রীষ্মের এই দাবদাহ যেখানে, যে তুমি যদি সবকিছুকে নির্মম করে দাও, মরুভূমির মতো করে দাও, তাহলেও যে মিলন তৈরি হবে দুজনের মধ্যে, সেটাই সেটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে সেটার কথাই বলা হচ্ছে। এবারে আমরা দেখছি যে এই যে প্রচন্ড গরম, তার মধ্যে হঠাৎ কালবৈশাখী আসছে। নিদাঘের দাহনে ধরণীর অসহায়তার ছবি আমরা দেখেছি, এবার কালবৈশাখীর হঠাৎ প্রচুর বর্ষণে তার যে ছবি তা ফুটে উঠেছে অন্য একটা গান, যে পূব সাগরের পার হতে কোন এলো পরবাসী। পরেরটা, পূব সাগরের পার হতে কোন এলো পরবাসী, শূন্যে বাজায় ঘন ঘন, হাওয়ায় হাওয়ায় শন শন, মানে হাওয়ার ক্ষেত্রে এটা বলা হয়েছে। আর তারপরেই বলছে যে তারপরেই বলছে, এটা আবার নবগীতিকার দ্বিতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে। তারপরেই বলছে যে হাওয়ায় হাওয়ায় শন শন সাপ খেলাবার বাসি। কিন্তু এটা আবার বর্ষার মধ্যে পড়ে গেছে, এটা হলো বর্ষার গান, এখান থেকে শুরু হচ্ছে বর্ষার গান, প্রকৃতি পর্যায় কিন্তু বর্ষার গান। সহসা তাই কোথা হতে কুলু কুলু কলস্রোতে। রবীন্দ্রনাথের গানে এই যে ঘন ঘন গহন, এই শব্দগুলো বর্ষার গানে ভীষণ ভাবে আমরা দেখতে পাই। দিকে দিকে জলের ধারা ছুটেছে উল্লাসী, মানে হঠাৎ গরম থেকে মানুষ যখন কালবৈশাখী আসে, মানুষ অটোমেটিক্যালি ভেজে। আজ দিগন্তে ঘন ঘন গভীর গুরু গুরু, অর্থাৎ মেঘের গর্জনের শব্দের কথা বলা হয়েছে। ডমরু রব হয়েছে ওই শুরু, তাই শুনে আজ গগন তলে পলে পলে দলে দলে, অগ্নিবরণ নাগ নাগিনী ছুটেছে উদাসী। এরপরে বর্ষার বিপুল ও বিচিত্র আয়োজন। বর্ষা আরম্ভ হয়নি, শুধু রসপুষ্ট গাছপালার মাথার উপর দিয়ে বাতাসের বেগে মেঘ ভেসে যাচ্ছে, তার ছবিটি এই। আকাশ তলে দলে দলে মেঘ যে ডেকে যায়। আগেরটা কি গীতবিতান হবে? আগেরটাও আচ্ছা, আগেরটা হচ্ছে আগেরটা হচ্ছে গীত, ওটা তো আগেরটা হচ্ছে নবগীতিকার আর গীতি চর্চা, নবগীতিকা হবে। এটা তো পূব সাগরের পার হতে কোন, এটা নবগীতিকার দ্বিতীয় খণ্ড। আর আকাশ তলে দলে দলে মেঘ যে ডেকে যায়, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি বর্ষার মধ্যে প্রবেশ করেছে। এই জায়গায় আমরা দেখছি যে আগেরটা বর্ষার মধ্যে প্রবেশ না করলেও ওটা বর্ষারই, মানে বর্ষারই গান, বর্ষার গানের মধ্যেই ওটাকে অন্তর্ভুক্ত করা হয়। আর এটা হবে এটা হচ্ছে যে আকাশ তলে দলে দলে, এটা
বর্ষারই গান, আকাশ তলে দলে দলে, এটা বর্ষার গান, এটা গীতমালিকার গান। প্রথম খণ্ড গীতমালিকার বর্ষার। দেখো, জামের বনে আমের বনে রব উঠেছে, তাই আমরা জানি যে বর্ষাকালে প্রধানত গ্রীষ্ম থেকেই আমটা পাওয়া যায়, আর বেসিক্যালি জামটা কিন্তু বর্ষার সময় হয়। যাই যাই যাই, উড়ে যাওয়ার স্বাদ জাগে তার পুলক ভরা ডালে, মানে বর্ষার যে রূপ সেটা রবীন্দ্রনাথের ভাষায় অসাধারণ। তো সেটার কথাই অদূত বলেছেন, নদীর ধারে বারে বারে মেঘ যে ডেকে যায়, আয় আয় আয়। নদীর ধারে বেশি আওয়াজ, মানে জল থাকলে সেখানে মেঘের আওয়াজ অনেক বেশি শোনা যায়। কাশের বনে ক্ষণে ক্ষণে রবে উঠেছে তাই, যাই যাই যাই। বর্ষার সূচনা হয়েছে, এখানে গানটা দেখলাম। বর্ষণোন্মুখ অত্যন্ত কালো মেঘ, তার কোলে কোলে বিদ্যুতের চমক, এর সেই মোহন মূর্তি কবি এঁকেছেন। এটা হচ্ছে আষাঢ়ের বর্ষা। কাঁপিছে দেহলতা খড় খড়, চোখের জলে আঁখি ভর ভর। তারপরে হচ্ছে দোদুল তমালেরই বন ছায়া, তোমারই নীল বাসে নীল কায়া। আবার সেই তোমারই নীল বাসে নীল কায়া, বাদল নিশীথেরই ঝড়ো ঝড়ো, তোমার আঁখি পড়ে ভর ভর। এখানে আবার না, এটা পরেরটা কি নীলও হবে না নীল হবে? না, তোমারই নীল, নীল বাস, হ্যাঁ, নীল বাসে নীলকায়া না নীলকায়া? নীল কায়া, নীল কায়া। ও দুটো নীল আছে দেহ। হ্যাঁ ম্যাম, ওটাই বুঝতে পারছি না এখানে নীলকায়া বলতে কি নীল বাসে বলতে মানে নীল শরীরের সঙ্গে মিশে গেছে সেটাই বলতে চাইছে, নীল না নীল, ওটাই জিজ্ঞেস করছি ম্যাম। না না, নীল, নীল। আচ্ছা, এটা হবে, এটা ওই গীতমালিকারই গান, ঠিক আছে, এটাও বর্ষারই গান, গীতমালিকার গান। যে কথা ছিল তব মনে মনে, চমকে অধরের কোণে কোণে, নীরব হিয়া তব দিল ভরি, কি মায়া স্বপনে যে মরি মরি, আধার কাননের মর মর, বাদল নিশীথের ঝড়ো ঝড়ো। আমাকে একটা জিনিস বলো যে এটা আষাঢ়ের গান নাকি এটা শ্রাবণের গান? দেখো পরেরটাতেই দিয়েছে লাইনে, এই দুটি কবিতায় সারাদিন ঝড়ঝড় বৃষ্টির ছবি আঁকা হয়েছে, অথচ পার্থক্য দুটিতে যথেষ্ট। আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে, সারা প্রহর আমার বুকের মাঝে, আর দিঘির কালো জলের পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে, বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনা যে। এত গান দিয়েছে না, মানে কার্যত প্রবন্ধটার মানে যে এতটা না দিলেও পারতো, মানে কিছুটা সময় পর এসে সেটা একটু বিরক্তির জায়গা তৈরি হয়ে যাবে। হ্যাঁ ম্যাম, আর বেশিরভাগই তো আনকমন গান যেগুলো মানে খুব একটা জানা নেই। হ্যাঁ, জানা গান থাকলে ম্যাম তাও একটু ভালো লাগতো। না না, এরপরেও গান, জানা গান আছে, বেশ কয়েকটা আছে। হ্যাঁ যেমন ম্যাম, দেখলাম বাদল বাউল ওগুলো রয়েছে। হ্যাঁ, বাদল বাউল, ওই আরেকটাই আছে, আর ওই কি বলে ওটা, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, এটা একটা, আয়রে মোরা ফসল কাটি, ওই তিন চারটে রয়েছে জানা গান, অনেক বড়। হ্যাঁ ম্যাম, বেশিরভাগটাই না জানা। হুম। আচ্ছা, তাহলে এটা আমি বলে দিয়েছি, এটাও গীতমালিকার গান, বর্ষা। তবে এখান থেকে যেগুলো দেবে প্রশ্ন, ওই কোনটা কোন পর্যায় বা কি ধরনের গান
কোন ঋতুর ওপর বেস করে হয়েছে, এই ধরনের বিষয়গুলোই দেবে। এবার সেটা বোঝা যাবে না, যেমন এই লাইনটা যদি আমি দেয় তুলে, কাঁপিছে দেহলতা খড়ো খড়ো, চোখের জলে আঁখি ভরো ভরো, এই লাইনগুলো দেবে না। তা বলে তাহলে এটা তো দিলে বোঝাই যাবে স্পষ্ট এটা বর্ষার গান, যে বাদল ও নিশীথেরি ঝড়ো ঝড়ো, তোমার আঁখি পড়ে ভরো ভরো, এগুলো দেবে না। এক্ষেত্রে এই লাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ। যেমন এতটা কবিতা দেওয়ার পরে বা গানের দেওয়ার পরে এই জায়গায় আর এসে কিছু নেই, বলা হলো যে দুটি কবিতায় সারাদিনের ঝড়ো ঝড়ো বৃষ্টির ছবি আঁকা হয়েছে, অথচ দুটিতেই পার্থক্য যথেষ্ট। বুঝলাম আমি দুটোতেই পার্থক্য যথেষ্ট, তাহলে এটা নিয়ে একটা তো ডিসকাস করা উচিত ছিল যে কি ধরনের পার্থক্য রয়েছে। ম্যাম ওইখানে আবার যে দুটো কবিতার কথা বলা হলো সে দুটো হলো ওই আজ আকাশ মনের কথা ঝড়ে ঝড় একটা, আর একটা হচ্ছে ওই বাদল বায়ুল বাজায় রে একটা। একদম একদম, মানে আগে সম্পর্কে কিছুই বলা নেই, না কি বিপজ্জনক ব্যাপার। কিছুই বলেনি, শুধু চারটি গানের লাইন দিয়েছে। আরে তাহলে তো গীতবিতান পড়ে নিলেই হতো। হ্যাঁ ম্যাম, এটা আমারও প্রশ্ন, শুধু গীতবিতান পড়লেই তো হতো। এটা ডেঞ্জারাস ব্যাপার। বলে দিত এখান থেকে এত প্রশ্ন করার স্কোপ বেশি না, আর মাছ থেকে লাইন তুলে যদি বলে যে কোন, তাহলে আবার অবস্থা খারাপ হবে। মনে হয় না যে মাঝখান থেকে দেবে বলে, তবে দিলে আশ্চর্য হব না, এই আর কি, দিতেই পারে। তবে আমার মনে হয় না যে অত পাগলামিটা করবে পিএসসি। আশা করা যায় করবেন। তাছাড়া ম্যাম এগুলো তো আলাদা করে পর্যায়ে ভাগ করারও কিছু নেই, পর্যায়ে তো অনেক আগে থেকে ভাগ করাই আছে, সেগুলো নিয়ে কিছু বলারও নেই। না, সেগুলো নিয়ে কিছু বলেও নি, আজব লোক। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হলো আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে। এটাতে এটা নবগীতিকার দ্বিতীয় খণ্ডে রয়েছে, বর্ষারই গান। তোমরা এটুকু জেনে যাও, এর থেকে বেশি আর কিছু যদি দিয়ে দেয়, কারণ মানে পরে তো কবিতাটা মুখস্থ ছাড়া আর কিছু থাকে না। এরপরে এটার সঙ্গেই আবার গান আছে, এটা হলো সারা প্রহর আমার বুকের মাঝে। এই অবধি, এই অবধি গানটা শেষ। না না, এই অবধি না, সরি, আরেকটু আছে। সারা প্রহর আমার বুকে বাজে, এই যে এইটা, এইটা এই অবধি হবে। তারপর হচ্ছে বাদল ও বাউল, এটা একদম পপুলার গান। বাদল ও বাউল বাজায় রে একটা। এটা পপুলার, ঠিক আছে। এটা হলো নবগীতিকার দ্বিতীয় খণ্ডের গান, এটাও বর্ষার গান। আবার আরো দিয়েছে। এবার এতক্ষণ ধরে এই নবগীতিকা, তোমাদের তো নবগীতিকা বলে বোধ হয় আলাদা করে এখানে লেখা নেই, ওটা ওই প্রবাহিনী আর গীতমালিকা যেটা রয়েছে তার মধ্যেই অন্তর্ভুক্ত হয়েছে, আই মিন গীতমালিকার মধ্যে ওটা অন্তর্ভুক্ত হয়েছে, ঠিক আছে। প্রবাহিনী নয়, গীতমালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তো এরপরে হচ্ছে কেতকী, কেতকীর বর্ষার গানগুলো। আবার শ্রাবণ হয়ে এলে ফিরে,
মেঘ আঁচলে, যে বর্ষার প্রবল রূপ প্রকাশ পেয়েছে। প্রবল প্রবল রূপ মানে আমরা জানি আষাঢ়ের বৃষ্টিটা হচ্ছে আষাঢ়ের বৃষ্টিটা হচ্ছে খুব কি বলবো, এক ধরনের বর্ষার রূপ। আর শ্রাবণেরটা হচ্ছে খুব সারা দিন ধরে যে বৃষ্টিটা হয়ে যায় সেটা হচ্ছে, মানে আষাঢ়ের বৃষ্টিটা হচ্ছে এক পশলা বৃষ্টি হলো, খুব মুষলধারে হলো, হয়ে থেমে গেল। কিন্তু শ্রাবণের বর্ষাটা সেরকম নয়, শ্রাবণের বর্ষাটা হচ্ছে সারা দিন ধরে হচ্ছে। যেন সেই কারণেই বলছে যে আবার শ্রাবণ হয়ে এলে ফিরে, কেতকীর এটা, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আবার শ্রাবণ হয়ে এলে ফিরে, মেঘ আঁচলে মিলে ঘিরে, সূর্য হারায় হারায় তারা, যেটা বলছিলাম যে একদম সারাদিন অন্ধকার করে বৃষ্টি হয়ে চলেছে, আধারে পথ হয় যে হারা, ঢেউ দিয়েছে নদীর নীড়ে, সকল আকাশ সকল ধরা। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, বর্ষণেরই বাণী ভরা, ঝোড়ো ঝোড়ো ধারার মাটি, বাজে আমার আধার রাতে, বাজে আমার শিরে শিরে, মানে মাথার উপর। আচ্ছা, এটা একটা গান আছে, আর একটা হলো এইটা। এর পরেটা হচ্ছে আজি নাহি নাহি নিদ্রা আঁখি পাতে। এটা কেতকীর গান, এটা স্বরবিতানে রয়েছে। এটা আবার একটা ব্রহ্ম সঙ্গীতও বটে, মানে পূজা পর্যায়ের মধ্যে পড়ছে। এটা কেতকীর গান, কিন্তু এটা এটা একটা ব্রহ্ম সঙ্গীত, ঠিক আছে? এটা কেতকীর গান, কিন্তু এটা হচ্ছে একটা ব্রহ্ম সঙ্গীত, এটা কিন্তু বর্ষার মধ্যে পড়ছে না। এই যে এটার রূপটা কিন্তু অন্যরকম। আজি নাহি নাহি নিদ্রা আঁখি পাতে, তোমার ভবন তলে হেরি প্রদীপ জলে, দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোড় হাতে, ক্রন্দন ধ্বনিছে পথ হারা পবনে, রজনী মূর্ছাগত বিদ্যুৎ ঘাতে, দ্বার খোলো হে দ্বার খোলো প্রভু দয়া কর দয়া, দেহ দেখা দুঃখ রাতে। দেখো, ঈশ্বরকে এখানে ডাকা হয়েছে, কিন্তু সাধারণত তার এইসব গানের আবেদনে কোনো প্রবলতা নেই। সেই প্রবলতার অভাবই এসবের এক বিশেষ সৌন্দর্য, যেন নিস্তরঙ্গ জলে একরাশি কুমুদ। মানে এই গানগুলো তত বেশি পপুলার নয়, জনপ্রিয় নয়, তবু এই গানগুলোর মধ্যে ধীর স্থির হলেও এক টুকরো যেন এমন, মানে একটা সুন্দর স্পর্শ। অপর একটি কবিতায় বর্ষার দুর্যোগ দুর্দিন, এই কবিতাটা কিন্তু তাহলে আলাদা হলো, নিচের আগেরটা কিন্তু বর্ষার কবিতা, কিন্তু তার আবেদনে কোনো প্রবলতা নেই। যে বরিশে বাড়ি ধারা ঝড়ো ঝড়ো, হায় পথবাসী হায় গতিহীন হায় গৃহ হারা। কিন্তু পরের কবিতাটা অন্যরকম। এই অবধি হচ্ছে বর্ষা শেষ, এরপরে আমরা কিন্তু দেখবো শরৎ শুরু হচ্ছে, এরপর থেকে শরৎ শুরু হচ্ছে। শরৎটা নেক্সট দিন শেষ হয়ে যাবে, এটা আমাদের নেক্সট দিন। এটা শেষ করিয়ে দিয়ে না বঙ্কিম প্রতিভা যেটা আছে ওটা পড়িয়ে দেবো, ওটা একদম ছোট আছে, আশা করছি হয়ে যাবে। পড়ে রাখবে, আমি ওটা পাঠিয়ে দেবো তোমাদের, একটু দেখে রাখবে। এই যে এই অবধি হলো, এখান থেকে ম্যাম বর্ষার শেষ গানটা কি পর্যায়ে? কোনটা? মানে কোন কোন ইয়ে, বর্ষার যে শেষ কবিতাটা রয়েছে? ওই বরিশে বাড়ি ধারা ঝড়ো ঝড়ো, এটা এটা বর্ষার গান। হ্যাঁ ম্যাম, সেটা তো বুঝতে পেরেছি, বলছি ম্যাম এটা কোন স্বরবিতান হবে না কি হবে ম্যাম? ও আচ্ছা আচ্ছা, ওইটা বলছো তো। না, এটাও এটা তো কেতকীর আছে, বরিশে বাড়ি ধারা ঝড়ো ঝড়ো।
মিনিট দাঁড়াও, তবু একবার দেখি। এত গান ম্যাম মনে রাখবো কি করে? সব কি গান করে করে মনে রাখতে হবে? গান তো জানোই না, তাহলে কি করে মনে রাখবে? কবিতার মতো করে মনে রাখবে। এই প্রবন্ধটাতে এত গান আমি কোনোদিন দেখিনি, এরকম প্রবন্ধ যে এত গান দিয়ে একটা প্রবন্ধ হয়। হ্যাঁ, না না, গান দিয়েছে ঠিক আছে, কিন্তু উচিত ছিল যে আরেকটু বাড়ালেও হয়, গানগুলোকে কমানো উচিত ছিল, দিয়ে তার মানে আরো একটু ডিটেলে বলা উচিত ছিল। আদারওয়াইজ প্রত্যেকটা গান সম্পর্কে অন্তত 2 থেকে 3 লাইন একটু বলা উচিত ছিল। সেটা করেনি বলেই বড় বিরক্তিকর লাগছে। এটা হলো অবশ্যই গানগুলোকে বারবার পড়তে হবে, কোনটা কিসের গান সেটুকু পড়তে হবে। আমার মনে হয় যে পর্যায়গুলো বা কোনটা কি ধরনের গান সেটাই দেবে, ভিতর থেকে দেবে না। আর এটা হয়তো দিতে পারে যে কোনটা, ওই যেটা বললাম যে কি প্রকৃতির গান, ঠিক আছে, বর্ষা হলে বর্ষা, নইলে গ্রীষ্ম। বিশেষ করে এই বর্ষা গ্রীষ্ম নিয়ে এটা দেবে না বেশি, এটা সবাই বুঝতে পেরে যাবে। যেগুলো দেবে সেটা হচ্ছে প্রথম দিককার, যেটা নিঃসঙ্গতার নাকি প্রত্যাশা রয়েছে কোনো, সেই জায়গাগুলো, কোনো গানে কোনো অভিমান রয়েছে কিনা, সেই জায়গাগুলো থেকে দেবে প্রশ্ন। মানে প্রত্যাশা, অবসান, পূজা, বিচিত্র বা যেটা বিবিধ আর কি পর্যায়ের গান, এইগুলো থেকে বেশি করে দেবে। আচ্ছা, এরপর হচ্ছে রবীন্দ্রনাথের যে পরম প্রিয় যে ফরাসি ভাবুক অ্যামিয়াল, তার নামটা দিতে পারে, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো থেকে বেশি দেবে। লেখক বলেছেন এক জায়গায়, আমি এটা আগের দিনকে পড়িয়েছি, তোমাদেরকে প্রশ্নটা জিজ্ঞাসা করছি, যে যে গানগুলো রয়েছে এখানে আমরা যে পড়েছি আগের দিনকার অনুযায়ী, যে প্রবাহিনী, গীতমালিকা, কেতকী, শেফালী, বসন্ত, সব থেকে কোন বিভাগের বা কোন কি বলবো, এগুলো এক একটা যে কাব্য, এই কোন কাব্যের গানটা বেশি জনপ্রিয় বলে লেখক উল্লেখ করেছেন? প্রবাহিনী। না, এখানে এক জায়গায় দিয়েছে যে প্রবাহিনীর পূজা বিভাগের কবিতাগুলোর চাইতে গীতিমাল্যের অনেক কবিতা আমাদের ভালো লাগে বেশি। দেখতে পেয়েছো? ওই তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন, ঠিক তার ওপরের যে প্যারাটা রয়েছে সে। আরেকটা হলো যে প্রবাহিনী এবং গীতিমালিকাতে কোন দুটো ভাব উল্লেখ করেছেন লেখক, কোন দুটো ভাব? এই জায়গাগুলো ভালো করে পড়তে হবে। নিঃসঙ্গতা আর বিরহ। দুই নম্বরে শুরুতেই লেখা আছে, ফার্স্ট লাইনে 2 নম্বর পরিচ্ছেদটা যেখান থেকে শুরু হচ্ছে, দেন তার ফার্স্ট লাইনে লেখা আছে, ঠিক আছে? ঠিক আছে, শরৎ থেকে, আমার চাপ দিলাম না, শরৎ থেকে পড়াবো, হয়ে যাবে এটা, নেক্সট দিনকে এটা শেষ হয়ে যাবে। সোমবার দিন ক্লাস নেব, তার মধ্যে এই সপ্তাহে তাহলে পুরো মঙ্গল কাব্যটা পরীক্ষা থাকলো, জাস্ট ওইটাই থাকলো, ঠিক আছে? আমি কালকের মধ্যে আনসার গুলো দিয়ে দিচ্ছি।
সব। কারোর কোনো কোয়েশ্চেন? ম্যাম হ্যাঁ বলো।